নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কমিশনকে প্রকাশ করতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। এরপরই সিওদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে ইমেল অভিষেকের। এসআইআর গণ্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শুনানিতে যেতে পারবেন বিএলএরাও, সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত বিহারের মন্ত্রী নীতিন নবীন। মাত্র ৪৫ বছর বয়সেই দলের শীর্ষ নেতৃত্বের আসনে উঠে এলেন নীতিন। ১ ডিসেম্বর থেকেই বেড়েছে মদের দাম। দাম বাড়ার কারণে মদ বিক্রিতে ভাটা। হঠাৎ এমন মদ বিক্রি কমে যাওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই নজরদারি বাড়াচ্ছে নির্বাচন কমিশন। আগেই ১২ জন রোল অবজারভার পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, খুব শীঘ্রই দিল্লি থেকে আরও রোল অবজারভার পাঠানো হচ্ছে রাজ্যে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই নজরদারি আরও করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের। দিল্লি থেকে আগেই ১২ জন রোল অবজারভার পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। তাদের পাশাপাশি বিশেষ রোল অবজারভার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সুব্রত গুপ্ত। সম্প্রতি আরও ৪ জন সিনিয়র আইএএস আধিকারিককে এই কাজে নিযুক্ত করেছে কমিশন। তবে এতেই সন্তুষ্ট নন নির্বাচন সদন। সূত্রের খবর, খুব শীঘ্রই দিল্লি থেকে আরও রোল অবজারভার পাঠানো হচ্ছে রাজ্যে। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কয়েকটি জেলায় এসআইআর প্রক্রিয়ার নিয়ম মেনে হচ্ছে না, এমন অভিযোগ ওঠার পরেই এই সিদ্ধান্ত। বিশেষ করে উত্তরবঙ্গকে ফোকাস রেখে রাজ্যের অন্তত ১০ থেকে ১২টি জেলা চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, এই জেলাগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ যথাযথ পদ্ধতিতে সম্পন্ন হয়নি। সেই প্রেক্ষিতেই মাঠ পর্যায়ে নজরদারি বাড়াতে নতুন করে রোল অবজারভার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের দাবি, বুধবারই ওই আধিকারিকরা বাংলায় পৌঁছতে পারেন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট দেওয়া হয়েছে বার্তা, এসআইআরের কাজে নিযুক্ত কোনো বিএলও বা সংশ্লিষ্ট আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকার মতো সংবেদনশীল কাজে কোনো ভুল নিয়ম বা অনিয়ম বরদাস্ত করা হবে না। পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ ও নিয়ম মাফিক রাখতে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে। এসআইআর ঘিরে রাজ্য প্রশাসনিক তৎপরতা যেমন বাড়ছে, তেমনি রাজনৈতিক চাপও ক্রমশ তীব্র হচ্ছে। নতুন রোল অবজারভারদের উপস্থিতিতে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসবে, সেই দিকেই এখন নজর। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর গণ্য মাধ্যমিকের অ্যাডমিট শুনানিতে যেতে পারবেন বিএলএরাও, সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের। বিএলএদের হিয়ারিংয়ে প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, শুনানিতে নথি হিসেবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বিএলএদের হিয়ারিংয়ে প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এই প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট জানায়, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটাররা চাইলে যে কোনো একজনকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি যদি বিএলএ হন, তাতেও আপত্তির কিছু নেই। অর্থাৎ এবার শুনানিতে থাকার অনুমতি পেলেন বিএলএরা। ২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী কাজ হচ্ছে, কারণ সেই বছরের শেষ ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ হয়েছিল। ২৬ নির্বাচনের আগে বাংলা সহ ১২ রাজ্যে ফের সেই কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। ২০০২ এর ভোটার তালিকায় নাম না থাকলে নিয়ম অনুযায়ী এসআইআর শুনানিতে গিয়ে নিজের যথাযথ নথিপত্র দিয়ে নাম তোলার আবেদন জানাতে পারবেন ভোটাররা। এছাড়া যে কোনো অসঙ্গতি বা ভুল সংশোধনের জন্য নথি জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্দিষ্ট ১৩টি নথির উল্লেখ করেছিল কমিশন। জানা গিয়েছিল তার মধ্যে ছিল না মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কিন্তু এই নথি বেশিরভাগ ক্ষেত্রেই গ্রহণযোগ্য। এই যুক্তিতে নাগরিকত্বের জন্যও তা গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। নানা স্তরে সেই আবেদন উঠেছিল। মনে করা হচ্ছিল এই নথিটি গ্রাহ্য হবে। ফলে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের কাছ থেকে মাধ্যমিক বা ১০ম শ্রেণীর ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণ করেছেন বিএলও। কিন্তু গত বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে নোটিশ পাঠিয়ে জানানো হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গণ্য হবে না। ফলে বহু মানুষ নতুন করে হয়রানির আশঙ্কা করে। ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্টে। এদিন শীর্ষ আদালত সাফ জানিয়েছে,
মাধ্যমিকের অ্যাডমিটকে এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করতে হবে। পাশাপাশি বিএলএদের হিয়ারিংয়ে উপস্থিত থাকার অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত। বলাই বাহুল্য, এটা তৃণমূলের বড় জয়। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গে চলা এসআইআর মামলায় সোমবারই সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কমিশনকে প্রকাশ করতে হবে বলে নির্দেশ জানিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই সিইওর সঙ্গে সাক্ষাৎ চেয়ে ইমেল পাঠিয়েছেন অভিষেক। বঙ্গে চলা এসআইআর মামলায় সোমবারই সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কমিশনকে প্রকাশ করতে হবে বলে নির্দেশ জানিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়ে বারাসাতের সভা থেকে কমিশনকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওর সাক্ষাৎ চেয়ে আবেদন জানালেন তিনি। এই মর্মে তৃণমূলের তরফে একটি ইমেলও পাঠানো হয়েছে কমিশন সূত্রের খবর, যেখানে আগামী 27শে জানুয়ারি সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রতিনিধি দলে আরও 10 জন থাকবেন। বাংলায় চলা এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। ছোটখাটো ভুলে মানুষকে এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে বলেও একাধিকবার আওয়াজ তোলা হয়েছে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ও দোলা সেনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালত স্পষ্ট জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সির যুক্তি দেখিয়ে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। তা প্রশাসনিক কার্যালয়গুলিতে টাঙানোর পাশাপাশি অনলাইনেও প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে এমন 1.36 কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছিল। পরে তা সংশোধন করে বলা হয় সংখ্যাটা 94 লক্ষ। এই তালিকায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, শুনানিতে ভোটাররা যে নথি দেবেন তা গ্রহণ করে রসিদ দিতে হবে। কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি, তাও জানতে চাওয়া হয়েছে। এরপরই বারাসাতের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি চেয়েছিল যারা তাদের ভোট দেয় না তাদের শিক্ষা দিতে। সেই কারণেই বাংলার 1 কোটি মানুষকে পরিকল্পিতভাবে এসআইআর এর নামে বাদ দিতে চেয়েছিল। এবার বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল তাদের দুগালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট। এদিন কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের আবেদন জানিয়ে তৃণমূলের ইমেল খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত 31শে ডিসেম্বর দিল্লিতে দেশের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গেও দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলা সেই বৈঠকে একাধিক প্রশ্ন তোলেন তিনি। শুধু তাই নয়, কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে চলছে এসআইআর, যেখানে নিযুক্ত করা হয়েছে স্কুল শিক্ষকদের একাংশকে। তার মধ্যে সামনেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে শিক্ষকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। ভোটমুখী রাজ্যে চলছে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর। ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত করা হয়েছে স্কুল শিক্ষকদের একাংশকে। আবার সামনেই শুরু হয়ে যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সব মিলিয়ে সমানে চাপ বাড়ছে স্কুল শিক্ষকদের ওপর। এরই মধ্যে এবার শিক্ষকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। একে নিয়ম মাফিক পঠন পাঠন সামলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঝুঁকি, আবার কমিশনের কাজও সমানভাবে সামলাতে হচ্ছে তাদের। তাই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষকদের কাজের চাপ কমাতে পরীক্ষার কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই সময় শিক্ষকেরা কে কতক্ষণ কাজ করবেন, অতিরিক্ত বা অনিয়মিত কাজের অভিযোগ যাতে না ওঠে, সেই লক্ষ্যে কাজের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্থির করে দেওয়া হয়েছে কাজের সর্বোচ্চ সীমা। জানানো হয়েছে, থিওরি পরীক্ষায় হেড এক্সামিনারদের সর্বোচ্চ 21 দিনের বেশি কাজ দেওয়া যাবে না। এক্সামিনেরা 3 দিন কাজ করবেন সর্বোচ্চ। স্কুটিনিয়ারদের সর্বোচ্চ কাজ করতে পারবেন 10 দিন। ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য শিক্ষকদের সর্বোচ্চ 16 দিনের কাজ দেওয়া হবে।
আর সংসদের নমিনিদের সর্বোচ্চ ১৩ দিন সময় দেওয়া যাবে। সংসদ আরও জানিয়েছে, ছুটির দিন বা রবিবার কাজ করলে অন ডিউটি দেওয়া হবে। ইতিমধ্যেই শিক্ষা সংসদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে সংসদ। জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে ২ থেকে ২৩শে মার্চ পর্যন্ত। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ইন্টারপ্রেটার ও লেখকের সুবিধার কথাও জানিয়েছে শিক্ষা সংসদ। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতার মধ্যে আলিপুর চিড়িয়াখানায় রয়েছে বাদুড়ের একমাত্র ডেরা। নিপা ভাইরাস আতঙ্ক ছড়াতে চিড়িয়াখানার সদস্যদের স্বাস্থ্য নিয়ে সচেতন করছে কর্তৃপক্ষ। নিয়মিত প্রাণীদের রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। কর্মী এবং চিড়িয়াখানায় আসা দর্শকদেরও সচেতন করা হচ্ছে। কলকাতার মধ্যে আলিপুর চিড়িয়াখানা রয়েছে বাদুড়ের একমাত্র ডেরা। নিপা ভাইরাসের আতঙ্ক ছড়াতেই চিড়িয়াখানার সদস্যদের স্বাস্থ্য নিয়ে সচেতন করছে কর্তৃপক্ষ। নিয়মিত প্রাণীদের রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। কর্মী এবং চিড়িয়াখানায় আসা দর্শকদেরও সচেতন করা হচ্ছে। নিপা জুনেটিক ভাইরাস, অর্থাৎ পশুর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে ঢোকে। মূলত বাদুড় থেকে এই ভাইরাস ছড়ায়। আলিপুর চিড়িয়াখানার একাধিক বাদুড়ের বাসা রয়েছে। শুধু তাই নয়, চিড়িয়াখানা জুড়ে প্রচুর ফলের গাছ রয়েছে। সেই ফল খেতে বাদুড়রা আসে। এখন চিড়িয়াখানার মরশুম, প্রতিদিন হাজার হাজার দর্শকেদের আনাগোনা রয়েছে চিড়িয়াখানায়। এছাড়া কর্মী সংখ্যাও কম নয়। এখনো পর্যন্ত শহরে নিপা আক্রমণের কোনো খবর নেই। তবে রাজ্য জু অথরিটি নিপা নিয়ে সচেতন করছে আলিপুরকে। রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি জানিয়েছেন, চিড়িয়াখানায় গাছ আছে প্রচুর, সেখানে বাদুড়ের বাসাও রয়েছে। তবে চিড়িয়াখানা নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সচেতন রয়েছি। চিড়িয়াখানার কিছু প্রাণীদের রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। সেই সঙ্গে কর্মী ও দর্শকদের সচেতন করা হয়েছে। গাছ থেকে ফল পড়ে থাকলে সেগুলি হাতে না দেওয়ার কথাও বলা হয়েছে। পশু পাখিদের খাঁচায় যাতে দর্শকেরা বাইরে থেকে দেখেন এবং খাবার না দেন, তাই নিয়েও সচেতন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছে, বাদুড়ের খাওয়া ফলের সঙ্গে অন্য ফল যদি কোনোভাবে চলে আসে তাতে নিপা ভাইরাস ছড়াতে পারে। চিড়িয়াখানায় বহু আবাসিকের পথে প্রচুর ফল থাকে। বাইরে থেকে সেই ফল সরবরাহ করা হয়। রাজ্য জু অথরিটির মেম্বার বলছেন, পশু পাখির জন্য বাইরে থেকে যেসব ফল সবজি আসে, আবাসিকদের পাতে দেওয়ার আগে তা ভালো করে জল দিয়ে ধোয়া হোক, তারপর তাদের পাতে দেওয়া হোক। নিপার আতঙ্ক ছড়াতেই সচেতনতা বাড়িয়েছে জু অথরিটি। ফল ধোয়া থেকে কাটা, আবাসিকদের পাতে পরিবেশন করা, কর্মীদের সচেতন থাকতে বলা হয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। করোনার পর নিপা ভাইরাস নিয়ে বিশেষজ্ঞ সাধারণ মানুষের মধ্যে বাড়ছিল আতঙ্ক। আর যার জন্য বাড়ছিল তা হলো বাদুড়। তবে বাংলায় বাদুড়ের শরীরে নিপা ভাইরাসই নাকি নেই। সম্প্রতি বেশ কিছু বাদুড়ের RT-PCR টেস্ট করা হয়েছিল, যেখানে সব রিপোর্টই এসেছে নেগেটিভ। বাংলার বাদুড়ের শরীরে নিপা ভাইরাল অমিল। 9টি বাদুড় ধরে RT-PCR টেস্ট করা হয়েছিল। সব রিপোর্টই নেগেটিভ এসেছে, অর্থাৎ কোনোটারই শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। শুধু একটি বাদুড়ের রক্তে অ্যান্টিবডির অস্তিত্ব মিলেছে, অর্থাৎ ওই বাদুড়টি কোনো একটা সময় নিপার বাহক ছিল, এখন আর নেই। নিপা সংক্রমণ নিয়ে আতঙ্কের আবহে এই রিপোর্ট অনেকটা স্বস্তির খবর। বঙ্গে আক্রান্ত 2 নার্সের শরীরে সংক্রমণের উৎস এখনও জানা যায়নি, আর তাই তা খুঁজতে বাদুড় ধরে সমীক্ষা শুরু হলো বাংলায়। জানা গিয়েছে, পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি প্রতিনিধি দল সহ বন মন্ত্রকের সদস্যরা একযোগে বাদুড়ের সমীক্ষা শুরু করেন। সূত্রের খবর, মধ্যম গ্রামের কলকাতা বসিরহাট রোড সংলগ্ন কুবেরপুর থেকে মোট 9টি বাদুড় ধরা হয়। প্রত্যেকটি বাদুড়ের শরীর থেকে 3 রকম সোয়াব নিয়ে RT-PCR পরীক্ষা হয়। প্রত্যেকটি রিপোর্টই নেগেটিভ এসেছে, শুধু একটি বাদুড়ের অ্যান্টিবডি পজিটিভ এসেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওই বাদুড়দের কারোর শরীরেই এখন আর নিপা ভাইরাসের অস্তিত্ব নেই। তবে বাদুড়ের সমীক্ষা এখনও চলবে বলেই জানা গিয়েছে। এদিকে বারাসতের হাসপাতালে চিকিৎসাধীন তরুণ নার্সের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। আরও একবার RT-PCR টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেই তাকে ছুটি দেওয়া হতে পারে।
তবে তরুণী নার্সের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। তার এখনও ভেন্টিলেশন সাপোর্ট লাগছে। পাশাপাশি জানা গিয়েছে ওই দুই নার্সের সংস্পর্শে আসা লোকজনের যত নমুনা কল্যাণী এইমস এবং বেলেঘাটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানো হয়েছিল, সবগুলিরই রিপোর্ট এসেছে নেগেটিভ। বঙ্গে পরিস্থিতি অনুকূলে থাকলেও ঢিলেমি দিতে রাজি নয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নিপা অতিমারি রুখতে আগাম প্রস্তুতি হিসেবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সোমবার সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। স্বাস্থ্য দপ্তরও ওয়ান হেলথ কমিটি গঠন করছে। হাই নিউজ নেটওয়ার্ক। গঙ্গাসাগর মেলা শেষ, তবে তটভূমি এবং মেলা প্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ বর্জ্য। তা থেকে ছড়াতে পারে দূষণ। সূত্রের খবর, মেলা শেষ হওয়ার পর প্রায় 1200 মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। বর্তমানে গঙ্গাসাগরকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর কাজ চলছে। গঙ্গাসাগর মেলা শেষ, তবে তটভূমি ও মেলা প্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণে বর্জ্য। তা থেকে ছড়াতে পারে দূষণ। তাই তো দ্রুত বর্জ্য সরিয়ে গঙ্গাসাগরকে পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে দেওয়াই এখন প্রশাসনের একমাত্র লক্ষ্য। দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেলা শেষ হওয়ার পর প্রায় 1200 মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রায় 40% প্লাস্টিকজাত সামগ্রী, প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেট ও নানা ধরনের মোড়ক। অভিযোগ, লক্ষ লক্ষ পুণ্যার্থী এইসব সামগ্রী এনেছিলেন এবং ব্যবহার করে যত্রতত্র ফেলে রেখে গিয়েছেন। মেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সাফাই কর্মীরা মাঠে নেমে পড়ে বর্জ্য পরিষ্কারের কাজ শুরু করেন। সংগ্রহ করা সমস্ত বর্জ্য সাগর ব্লকের প্লাস্টিক ও কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিটে পাঠানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে গত বছর যেখানে মোট বর্জ্য সংগ্রহের পরিমাণ ছিল 1111 মেট্রিক টন, এবছর তা ছাড়িয়ে গিয়েছে। প্রশাসনের মতে এই বছর পুণ্যার্থীর সংখ্যার রেকর্ড পরিমাণ হওয়াতেই বর্জ্যের পরিমাণও বেড়েছে। এইবার পরিষ্কার থেকে পরিচ্ছন্নতার কাজে প্রযুক্তির সাহায্যও নেওয়া হয়েছিল। ডাস্টবিনের আশেপাশে এআই প্রযুক্তি সহ সিসিটিভিও বসানো হয়। ডাস্টবিনে উপচে পড়লেই সেই ছবি কন্ট্রোল রুমে পাঠিয়ে সতর্ক করছে ক্যামেরা। পরপর দ্রুত সাফাই কর্মী পাঠিয়ে বর্জ্য সরানোর ব্যবস্থাও করা হয়েছে। মেলা চলাকালীন প্রায় 1000-এর মতো অ্যালার্ট এসেছিল বলে প্রশাসন সূত্রে খবর। সৈকত, পিলগ্রিম শেড, মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে রাস্তাঘাট প্রায় সর্বত্রই প্লাস্টিক বর্জ্যের স্তূপ চোখে পড়েছে। কোথাও খাবারের প্যাকেট, কোথাও জলের বোতল, আবার কোথাও পলিথিন পড়ে থাকতে দেখা গিয়েছে। দিনের শেষে সমুদ্র তটও এইসব আবর্জনায় জমে থাকা তা পরিষ্কার করতে অতিরিক্ত কর্মী নামাতে হয়েছে। মেলা চলাকালীন প্লাস্টিক বর্জ্যের নিষিদ্ধ করা হয়েছিল এবং পরিবেশ বান্ধব ব্যাগও দেওয়া হয়েছিল। বিপুল সংখ্যক পুণ্যার্থীর প্লাস্টিক ব্যবহার পুরোপুরি রোধ করা সম্ভব হয়নি। জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক আধিকারিক বলেন, এত মানুষের ভিড়ে কে কোথায় কি ফেলছে সবকিছু নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তবে আমরা চেষ্টা করেছি সময় মতো বর্জ্য সরিয়ে এলাকা পরিষ্কার রাখতে। তীর্থযাত্রীদের সচেতনের অভাবে মেলা প্রাঙ্গণ দূষিত হলে দ্রুত তা দূর করে গঙ্গাসাগরকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর কাজ চলছে বলে প্রশাসন সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। সমস্ত ধরনের মদের দাম বাড়িয়েছে রাজ্য আবগারি দফতর। ডিসেম্বর 1 তারিখ থেকেই বর্ধিত দাম কার্যকর হয়েছে। দাম বাড়ার কারণে মদের বিক্রিতে ভাটাও পড়েছে। হঠাৎ এমন মদ বিক্রি কমে যাওয়ার কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সমস্ত ধরনের মদের দাম বাড়িয়েছে রাজ্যের আবগারি দপ্তর। ডিসেম্বরের 1 তারিখ থেকেই বর্ধিত দাম কার্যকর করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেই মাস অর্থাৎ ডিসেম্বরেই মদের বিক্রিতে ভাটা চলেছে। তথ্য বলছে, বড়দিনে 31 ডিসেম্বর থাকা সত্ত্বেও বাংলা জুড়ে মদের বিক্রি এক ধাক্কায় 20% কমে গিয়েছে। হঠাৎ এমন মদ বিক্রিতে কমে যাওয়ার কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে আবগারি দপ্তরের হাতে এই সংক্রান্ত রিপোর্ট সামনে এসেছে, আর সেখানেই এই পরিসংখ্যান সামনে এসেছে বলে জানা যাচ্ছে। গত নভেম্বর মাসে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য। সেই মতো নভেম্বরের মাসেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবগারি দপ্তর, যেখানে 750 মিলিলিটার বিদেশি মদের বোতলে 30 থেকে 40 টাকা পর্যন্ত দাম বাড়বে বলে জানানো হয়েছিল।
পাশাপাশি বোতল প্রতি 10 টাকা দাম বৃদ্ধি করা হয়। 180 মিলিলিটারের ক্ষেত্রে দেশি এবং অন্যান্য মদের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপ করার কথাও জানানো হয়েছে। ধাপে ধাপে সেই শুল্ক চাপানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিন্তু মূল্যবৃদ্ধির তালিকা থেকে বিয়ারকে বাদ রাখা হয়। তাৎপর্যপূর্ণভাবে 1 ডিসেম্বর থেকে রাজ্যে বর্ধিত দাম কার্যকর হয়, ফলে ডিসেম্বর থেকেই বাড়তি দামে মদ কিনতে হয় ক্রেতাদের। আবকারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মাস অর্থাৎ ডিসেম্বরে বাংলা জুড়ে ঠিক কত মদ বিক্রি হয়েছে সেই সংক্রান্ত হিসেব নিয়ে বসেন আবকারি দপ্তরের আধিকারিকরা। সেখানেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। দেখা যায় 20% বেশি পরিমাণ মদ বিক্রি কমেছে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে। তথ্য বলছে ডিসেম্বর মাসে যা মদ বিক্রি হয়েছে তা নভেম্বরের তুলনায় 25% কম। কিন্তু এই অবস্থা কেন? ইতিমধ্যেই আবকারি দপ্তরের কর্তারা খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, যেখানে বছরের শেষ মাস ডিসেম্বরে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়ে যায় রাজ্যে, সেখানে কেন? সূত্রটা অন্য। এর পিছনে মূল্যবৃদ্ধি কি দায়ী তা নজরে রয়েছে কর্তাদের। তবে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না বলেই মনে করছে আবকারি দপ্তরের আধিকারিকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী নেতা নীতিন নবীনকে মিলেনিয়াল বলে সম্বোধন করেন তিনি। তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নীতিন নবীন। মঙ্গলবার দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে নবীন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বিজেপির সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া নীতিন নবীনের প্রশংসায় মোদি বলেন, তিনি একজন মিলেনিয়াল নেতা, যিনি দলের উত্তরাধিকার বহন করে এগিয়ে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী আরও জানান, দলই তার কাছে সবার আগে। সেই প্রসঙ্গ টেনে মোদি বলেন, দলের প্রশ্নে নীতিন নবীনই বস, আমি নিজে একজন সাধারণ দলীয় কর্মী মাত্র। তার এই মন্তব্যে নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতি আস্থা এবং সংগঠনের প্রতি তার দায়বদ্ধতার বার্তাই স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদির বক্তব্যে স্পষ্ট, বিজেপির ভবিষ্যৎ নেতৃত্বের ভার তিনি নতুন প্রজন্মের হাতে তুলে দিতে প্রস্তুত। আর সেই যাত্রাপথে নীতিন নবীনের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। মাত্র ৪৫ বছর বয়সে দেশের শাসক দলের সর্বোচ্চ সাংগঠনিক দায়িত্ব। মঙ্গলবার থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসেছেন নীতিন নবীন। জেপি নাড্ডার পর বিজেপির এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিচ্ছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বয়সের নিরিখে বিজেপির কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি হিসেবে নতুন নজির করতে চলেছেন নীতিন। নীতিন নবীনের রাজনৈতিক পরিচয়ের নেপথ্যেও রয়েছে দীর্ঘ সংগঠনের অভিজ্ঞতা। তার বাবা প্রয়াত নবীন কিশোর সিনহা ছিলেন বিজেপির পরিচিত নেতা। সংগঠনের কাজ, মাঠের রাজনীতি আর কৌশলী নেতৃত্ব, এই তিনের মেলবন্ধনে নীতিন নবীনকে ভবিষ্যতের মুখ হিসেবে তুলে ধরেছে বিজেপি। এবার সর্বভারতীয় সভাপতি হিসেবে তার কাঁধে গোটা দেশের সংগঠন সামলানোর গুরুদায়িত্ব। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।